সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে, দেখো কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটপট করে কবি গরু না রামা। তো কাকে কাতুকুতু দিলে ছটপট করে কবিতা অনুসারে, সেটা উত্তর কি হবে? গরু। ঠিক আছে, অপশান খয়েরটা। 2 নম্বর দাগে মজা নদী বর্ষায় বিদ্রোহ করে 10 মাস 12 মাস 6 মাস না 8 মাস। সঠিক উত্তর হচ্ছে এখানে 12 মাস হবে। 3 নম্বর দাগে চিতা বাঘ দৌড়াতে পারে ঘন্টায় 36 মাইল 100 মাইল 80 মাইল না 70 মাইল। উত্তরটা লিখবে 70 মাইল। 4 নম্বর দাগে টনটন এটি যে জাতীয় শব্দ তা হলো যৌগিক শব্দ, শব্দ দৈত্য, ধনাত্মক শব্দ। তো টনটন এটি হবে একটি ধনাত্মক শব্দ। 5 নম্বর যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ না পাঠক। তো যোগ রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে পঙ্কজ। 6 নম্বর বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূত কে? কাজী নজরুল ইসলাম, নেতাজি, রামকুমার চট্টোপাধ্যায়। তো এখানে দেবদূত বলতে নেতাজিকে বোঝানো হয়েছে। এরপর দেখো 7 নম্বর একটি বিপরীতধর্মী শব্দ জোড় হলো মাথা মুন্ডু, ভালো মন্দ না বকা ঝকা। তো এগুলোর মধ্যে বিপরীতধর্মী শব্দটি হচ্ছে ভালো মন্দ। ওকে, দেখো এখানে এক্সট্রা প্রশ্ন কয়েকটা তোমাদের থাকছে, এগুলো দেখে নাও। আয় বুঝে ব্যয় করে যে সে হচ্ছে মিতব্যয়ী, কৃপণ না হিসাবী। তো যে আয় বুঝে ব্যয় করে তাকে এক কথায় বলা হয় মিতব্যয়ী। 9 নম্বর হচ্ছে শুদ্ধ বানানের শব্দটি লেখো, সহযোগিতা, ক্রমশ, অংশ, ভূমিসাৎ। তো এগুলোর মধ্যে ভূমিসাৎ এটা হচ্ছে শুদ্ধ বানান হবে। পরের প্রশ্ন দেখো 10 নম্বর দেখো বাচ্চারা চোর চোর খেলছে। চোর চোর শব্দ দৈত্যটি ব্যবহৃত হয়েছে অনকার অর্থে, দ্রুত অর্থে, আসন্ন অর্থে না বহুলতা অর্থে। এটা হবে অনকার অর্থে। এরপর তৎসম শব্দ ঋকারের পর মূর্ধন্য স হয়, তার একটি উদাহরণ হলো অভিষেক, শ্রী চরণেষু, ঋষি না অনুষ্ঠান। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ঋষি। এরপর দেখো বাঁশি শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ না ধনাত্মক শব্দ। তো বাঁশি এটা হবে যোগ রূঢ় শব্দ। 2 নম্বর দাগে একটি বাক্যে উত্তর দাও। এখানেও 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2 1 নম্বর দাগে সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়। উত্তর লিখবে সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। 2 নম্বর সোনার হোটেলওয়ালার কাছে মাকুর কি নাম বলেছিল। উত্তরটা লিখবে সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম বলেছিল বেহারি। 3 নম্বর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়। তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে আমেরিকার ম্যাসাচুসেটসে। 4 নম্বর পুরন্দরকে মেঘচোর কে বলেছিল। তো কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। 5 নম্বর রং তুলির খুশির কারণ কি। উত্তর লিখবে অনেকদিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। 6 নম্বর ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়। উত্তরটা লিখবে ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট কাঠ পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। ঠিক আছে, এখানেও দেখো কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নাও। সিলিয়া কি। উত্তর হচ্ছে এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, এগুলিকে সিলিয়া বলে। 8 নম্বর নোট বই কি ধরনের লেখাতে ভরা। উত্তর হচ্ছে নোট বই কিলবিল লেখাতে ভরা। 9 নম্বর স্মৃতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা। তো মানব শিক্ষামূলক উপদেশাত্মক রচনা। ঠিক আছে, স্মৃতিচিহ্ন কবিতাটি। এরপরে 10 নম্বর রবীন্দ্রনাথ জনগণ মন এর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। তো রবীন্দ্রনাথ জনগণ মন যে ইংরেজি নামকরণ করেন সেটি হচ্ছে দি মর্নিং সং অফ ইন্ডিয়া। এরপর হচ্ছে স্বর্গের সুরবা নামটি কে দিয়েছিল। উত্তর হচ্ছে স্বর্গের সুরবা নামটি দিয়েছিল জাদুকর। টং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। উত্তর হচ্ছে টং লটারির টিকিট কাটতো, তাই লটারি যে তার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। 3 নম্বর দাগে কম বেশি 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর। 3 প্রশ্ন জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন। রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল। তো জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণের প্রস্তাব নেওয়া হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে এই গানটি রবীন্দ্রনাথ সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচনা করেছেন। একজন ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে লেখা গান
জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা উচিত কিনা এই নিয়ে বিরোধিতা হয়। এবার এই বিরোধিতার অবসান কিভাবে ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেনের এক চিঠির জবাবে 1937 সালে রবীন্দ্রনাথ জনগণ গানটি রচনার উপলক্ষ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে তার এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানান। তা শুনে বিস্মিত কবির মনে এক ক্ষোভের সঞ্চার হয়। এরই প্রতিক্রিয়ায় কবি তার জনগণমন গানটি রচনা করেন এবং সেই গানে ভারত ভাগ্য বিধাতার জয়গান করেন। কবির এই ব্যাখ্যায় জনগণমন গানটি নিয়ে বিরোধিতার অবসান ঘটে। 3-2 নম্বর হচ্ছে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? উত্তর লিখবে, কার্পভের মেয়ে অসীমা কম্পিউটারে প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল। রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে চলে এসেছে শুনে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। 4 নম্বর দেখে কম বেশি 4টি বাক্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্নের মান এখানেও 3 নম্বর। তার একের প্রশ্ন, সবুজ ফসলের সুবর্ণ যুগ আছে কথাটির মধ্যে দিয়ে কি বলতে চাওয়া হয়েছে? তো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি গ্রামের বৃষ্টি ভেজা একদিনের ছবি তুলে ধরা হয়েছে। সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগেই ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছেন। আবার কষ্টের সেই দিনগুলো পার করে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছেন। তাদেরই মধ্যে এক কৃষক বধূ জল আনবার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দেখে খেতে সবুজ ফসল ধরেছেন। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কবির বিশ্বাস, ফসল ভালো হওয়ায় গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে, মানুষ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে। তাই সেই সময়টিকেই কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন। 4-2 নম্বর, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? দেখো, সেই সব মানুষের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। ঠিক আছে, আর সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তর লিখবে, যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা কাল স্রোত সেই সমস্ত মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না, মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 3 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, বাঘ ধরার বড় ফাঁদ কিরকম দেখতে? দেখো, উত্তরটা লিখবে, জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে, সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার ফাঁদ তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো, মাটিতে 2 মানুষ গভীর গর্ত, তার ওপরটা লতাপাতা ঢেকে গিয়ে বুঝে গেছে, কিন্তু তার ওপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভিতরে পড়বে। তাই হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। 5-2 নম্বর, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। তার কীর্তিকলাপ কিরকম ছিল না, সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুড়ির উপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুলদারি গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। পরের প্রশ্ন 6 নম্বর দেখে, নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন দেখো, পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী, তোমার বিদ্যালয়, বাজার করার অভিজ্ঞতা, আর হচ্ছে দেশ ভ্রমণ। যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তোমরা পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী এই বিষয়ে একটি রচনা তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথমে লিখবে পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী, এরপর ভূমিকা দিয়ে লিখছি, আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, তবে এ ব্যাপারে ছাত্রছাত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীর জীবনটাই তো পবিত্র, সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে।
তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এরপর আমরা উপসংহারে লিখছি, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে, আর সেই পরিবেশে যদি দূষিত হয়ে পড়ে তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানব জাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। ওকে, দেখো এর সঙ্গে তোমাদের অথবা দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত জনিত ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষককে চিঠি লেখো। ঠিক আছে, এই বিষয়ে তোমাদের একটি পত্র লিখতে বলতে পারে। তো তোমরা কি করবে, প্রথমে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা হলে শিক্ষিকা মহাশয় লিখবে, এরপর নিজের স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা লিখবে। ঠিক আছে, তারপর লিখবে তারিখ। এরপর বিষয় হচ্ছে অসুস্থতা জনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন। দেখো মহাশয় বা মহাশয় লিখবে, শিক্ষিকা হলে মহাশয় লিখবে, শিক্ষক হলে লিখবে মহাশয়। আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী অরুণ বিশ্বাস, এখানে নিজের নামটা লিখবে। আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র, রোল নম্বরটা লিখবে। ঠিক আছে, রোল নম্বর সেকশন থাকলে সেকশনটাও লিখবে। গত 3 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত এখানে যে ডেটটা আমরা দিয়েছি, ডেটটা নিজেদের মতো করে তোমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারো। ওকে, প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম, সুতরাং উক্ত 5 দিন ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার বা নিয়মিত বিদ্যালয়ে আসার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র, এখানে নিজের নামটা লিখবে, নিজের নামটা পুরো নামটা লিখবে। ঠিক আছে, তারপরে নিজের যে শ্রেণী, সপ্তম শ্রেণী এবং আমাদের যে সেকশন সেটাও কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পত্রটিকে কিন্তু লিখবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।